মাথায় অনেক রকম উদ্ভট শখ চাপে মানুষের, বললেন তারিণী খুড়ো। কিন্তু আমার যেমন চেপেছে তেমন কজনের চাপে জানি না। আমরা 5 জন ঘিরে বসেছি খুড়োকে। বাইরে এক পশলা বেশ ভালো বৃষ্টি হয়ে গিয়ে এখন সেটা অবিরাম ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়েছে। আষাঢ় মাস, তার উপর লোডশেডিং। টিমটিম করে 2টো মোমবাতি জ্বলছে। দেয়ালে আমাদের সকলের প্রকাণ্ড প্রকাণ্ড ছায়া পড়েছে। সব মিলিয়ে তারিণী খুড়োর গল্প শোনার পক্ষে আইডিয়াল পরিবেশ। খুড়োর মতো তার গল্পগুলো সবই সত্যি, এ ব্যাপারে গ্যারান্টি দেবার সাধ্যই আমার নেই। তবে গল্পগুলো যে রংদার তাতে কোনো সন্দেহ নেই। আর তারিণী খুড়োর যে গত 40 বছর ধরে সারা ভারতবর্ষ ঘুরে নানা রকম অভিজ্ঞতা হয়েছে সে কথা বাবা আমাদের বলেছেন। কাজেই সেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই। ন্যাপলা বলেই বসল, আজ কিন্তু ভূতের মতো আর কোনো গল্প জমবে না। তারিণী খুড়ো স্কুল মাস্টারের ঢঙে বললেন, ভূত সচরাচর 4 প্রকার হয়। 1, অশরীরী আত্মা, যাকে চোখে দেখা যায় না। 2, ছায়ামূর্তি। 3, নিরেট ভূত, দেখলে মনে হবে জ্যান্ত মানুষ, কিন্তু চোখের সামনে ভ্যানিশ হয়ে যাবে। আর 4, নরকঙ্কাল, যদিও সে কঙ্কাল চলে ফিরে বেড়ায় এবং কথা বলে। আমার 4 রকম ভূতেরই অভিজ্ঞতা রয়েছে। আজ কোন প্রকার ভূতের গল্প বলছেন আপনি? ন্যাপলা প্রশ্ন করল। সে কথায় কান না দিয়ে দুধ চিনি ছাড়া গরম চায় একটা চুমুক দিয়ে খুড়ো তার গল্প শুরু করলেন। তোরা তো পত্রিকা টত্রিকা পড়িস, নিশ্চয়ই লক্ষ্য করেছিস যে আজকাল এই সময় ডেকান হেরাল্ডের ফাইল ঘাঁটতে ঘাঁটতে বছর 7 পুরনো একটা লেখা চোখে পড়ল। লেখক এক সাহেব, নাম রবার্ট ম্যাকার্টি। লেখার বিষয় হল ধুমলগড়ের হান্টিং লজ। ধুমলগড় মধ্যপ্রদেশের একটা ছোট্ট শহর, চাঁদা থেকে 70 কিলোমিটার পশ্চিমে। চারদিকে জঙ্গল, আর সেই জঙ্গলেরই একটা অংশে একটা টিলার উপর রাজার হান্টিং লজ বা শিকারাবাস। দিব্যি আরামে রাত্রিবাস করা যায় এমন একটা বাড়ি। আবার তার খোলা ছাদে বসে জন্তু জানোয়ারও মারা যায়। ভারতবর্ষের বহু প্রদেশে বহু মৃগপ্রিয় রাজাদের এরকম হান্টিং লজ আছে। ম্যাকার্টি সাহেব এইগুলো স্টাডি করতেই ভারতবর্ষে এসেছিলেন। ধুমলগড়ের হান্টিং লজে গিয়ে তিনি আবিষ্কার করেন যে লজটি হন্টেড, অর্থাৎ সেখানে একটি প্রেতাত্মা বাস করে। ম্যাকার্টি খবর নিয়ে জানেন যে ওই হান্টিং লজেই ধুমলগড়ের বড় কুমার আদিত্য নারায়ণের মৃত্যু হয়। ছোট কুমার প্রতাপ নারায়ণ সেটা ভেরিফাই করে। লেখাটা পড়ার পর থেকেই আমার মাথায় একটা অদ্ভুত ফন্দি ঘুরতে লাগলো। এটা আমার বিশ্বাস এবং অনেকেরই বিশ্বাস যে মানুষ মরে গেলে ভূত হয় তখনই যখন মৃত্যুটা স্বাভাবিক না হয়ে হয় অপঘাত জাতীয় কিছু। খুন, আত্মহত্যা, বাজে পড়ে মরা, মোটর ক্র্যাশে মরা, জলে ডুবে মরা, হিংস্র জানোয়ারের হাতে মরা, এইসব ক্ষেত্রেই মৃত ব্যক্তির আত্মার টেন্ডেন্সি হয় যে তল্লাটি মৃত্যু হয়েছে তারই আশেপাশে ঘোরাফেরা করা, যেন সে অকালে প্রাণ হারিয়ে পৃথিবীর মায়া কাটাতে পারছে না। ডেকান হেরাল্ডের পূর্ণ ফাইলে জানতে পারলাম যে 10 বছর আগে ধুমলগড়ের বড় কুমার আদিত্য নারায়ণ হান্টিং লজে বন্দুক সাফ করার সময়ে অকস্মাৎ গুলি ছুটে গিয়ে মারা যান। অবশ্য মৃত্যুটা আত্মহত্যা হতে পারে, কিন্তু সঠিক জানার কোনো উপায়ও ছিল না। অপঘাত ঠিকই, আর তাই প্রেতাত্মার উপস্থিতিতে আশ্চর্য হবার কিছুই নেই। আমার মনে হলো এই প্রেতাত্মার দেখা পেলে তার একটি সাক্ষাৎকার নিলে কেমন হয়। কী কারণে সে পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারছে না সেটা কি জানা যাবে? কিভাবে তার মৃত্যু হয়েছিল তার সঠিক বর্ণনা পাওয়া যাবে কি? তার অতৃপ্ত বাসনা কিছু আছে কি? এবং সে বাসনা পূর্ণ হলে কি সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে প্রস্থান করতে পারবে? আমার কাগজের সম্পাদক জগন্নাথ কৃষ্ণানকে বলে 7 দিনের ছুটি নিয়ে ধুমলগড় পাড়ি দিলাম। যারা অন্ধকার ঘরে টেবিলের চারপাশে ঘিরে বসে প্ল্যানচেট করে তারাও প্রেতাত্মার সঙ্গে কথোপকথন চালায়, কিন্তু সেটা হয় একটা তৃতীয় ব্যক্তির মাধ্যমে, যাকে বলে মিডিয়াম।
এখানে ভূতকে দেখা যায় না, ফলে মিডিয়াম যদি খাঁটি না হয় তাহলে বুজরুকির অনেক সুযোগ থাকে। প্ল্যানচিটে তাই আমার বিশ্বাস নেই, তবে ভূতে বিশ্বাস আছে, কারণ তোরা তো জানিস ভূতের অভিজ্ঞতা আমার নিজেরই অনেকবার হয়েছে। ধুমলকরের ছোট কুমার প্রতাপ নারায়ণ এখন গদিতে বসেছে, কারণ বাপ শঙ্কর নারায়ণ মারা গেছে। বছর 5 হলো। বড় ছেলে আদিত্য হান্টিং লজে মারা যাওয়ায় বাপের সম্পত্তি ও সিংহাসন ছোট কুমারী পেয়েছে। এস্টেটের ম্যানেজারকে আগে চিঠি লিখে আমার আসার কথা জানিয়ে দিয়েছিলাম। ধুমলকর পৌঁছে ভদ্রলোকের সঙ্গে দেখা করে আমার অভিপ্রায় জানালাম। ম্যানেজার ঈশ্বরী প্রসাদ বললেন যে একবার রাজার সঙ্গে কথা বলে নেওয়া দরকার। সকলকে হান্টিং লজে ঢুকতে দেওয়া হয় না। ঈশ্বরী প্রাসাদে রাজার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিলেন। রাজার সুসজ্জিত আপিস ঘরে সকালে প্রতাপ নারায়ণের সঙ্গে দেখা করলাম। বয়স 40-এর বেশি হবে না, চারা দেওয়া গোঁফ, শরীরে চর্বি যেন একটু বেশি, পোশাক একেবারে সাহেবী ধরনের। তার সঙ্গে 2 হাতের আঙ্গুলের আংটির বহর কেমন যেন বেমানান। রাজা সাহেব আমাকে আসার কারণ জিজ্ঞেস করতে অকপটে তাকে সব বলে দিলুম। রাজা শুনে বললেন, এ তোমার খুব উদ্ভট শখ, তাতে কোনো সন্দেহ নেই। তবে আমায় জিজ্ঞেস করলে আমি বলবো যে আমার দাদা লজে ভূত হয়ে অবস্থান করছেন, এটা আমি মোটেও বিশ্বাস করি না। ভূত জিনিসটাতেই আমি বিশ্বাস করি না। আর সে ভূত থাকলেও সে তোমাদের সঙ্গে কথা বলবে, তোমার প্রশ্নের জবাব দেবে, এমন আশা করাটাই বোধহয় ঠিক না। আমি তখন ম্যাকার্ডি সাহেবের কথা বললাম। প্রতাপ নারায়ণ বললেন, ম্যাকার্ডির ধারণা ভারতবর্ষ হচ্ছে ভূত পেতের ডিপো। তাকে বলে বোঝাতে পারিনি যে এই ধারণা ভুল। পৌর বাড়ি দেখলেই সাহেব সেটাকে ভূতের বাড়ি বলে ধরে নিত। সাহেবের পুরো ব্যাপারটাই কল্পনা ভিত্তিক। আমি বললাম, তাও একবার যাচাই করতে হতে কি, এত দূর যখন এসেছি তখন কোনো রকম অনুসন্ধান না করে ফিরে যাব। আমার গো দেখে প্রতাপ নারায়ণ শেষ পর্যন্ত রাজি হলেন। রাজবাড়ি থেকে হান্টিং লজের দূরত্ব 1.5 মাইল। পাতলা জঙ্গলের মধ্য দিয়ে সাপের মতো আঁকাবাঁকা রাস্তা দিয়ে নাকি সেখানে পৌঁছতে হয়। ঈশ্বরী প্রসাদকে বলে রাজা আমার জন্য একটা জিপের বন্দোবস্ত করে দিলেন। সেটা আমাকে রাত 10টা নাগাদ পৌঁছে দিয়ে আবার ভোরবেলা গিয়ে নিয়ে আসবে। বিকেলে ঈশ্বরী প্রসাদের সঙ্গে বসে একটু আলাপ আলোচনা করলাম। লোকটা অনেকদিন ম্যানেজারি করেছে, বয়স 70-এর কাছাকাছি। 2 কুমারকেই সে ছেলেবেলা থেকে বড় হতে দেখেছে। বলল, 2 ভাইয়ের স্বভাব চরিত্রে অনেক ব্যামিল থাকলেও দুজনের মধ্যে বেশ হৃদ্যতা ছিল। দাদার মৃত্যুতে প্রতাপ নারায়ণ খুবই বিচলিত হয়ে পড়েছিল। আত্মহত্যার কোনো কারণ ছিল না। ঈশ্বরী প্রসাদ নিজেও খুব আঘাত পেয়েছিল। বড় কুমার এইভাবে অকস্মাৎ মরবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। শিকারী হিসেবে সে ছিল খুব পাকা। হাত ফসকে গুলি ছুটে গিয়ে নিজের গায়ে লাগবে সেটা বিশ্বাস করা খুব কঠিন। আমি জিজ্ঞেস করলাম, বড় কুমারের মৃত্যুর ব্যাপারে কোনো তদন্ত হয়েছিল কি? ঈশ্বরী প্রসাদ বললেন, পুলিশ ইন্সপেক্টর মহাদেব দেওয়ান তদন্ত করেছিল। তার ধারণা এটা অপঘাত মৃত্যু ছাড়া আর কিছুই না। কারণ আদিত্য নারায়ণের হাতে বন্দুক ছিল এবং তার ডান হাতের তর্জনী বন্দুকের ট্রিগারের সঙ্গে লাগানো ছিল। কাজে আত্মহত্যা বা অ্যাক্সিডেন্ট 2ই সম্ভব। আসলে কি হয়েছিল তা বলা মুশকিল। বর্তমান রাজা প্রতাপ নারায়ণ কি স্বীকার করেন? আমি জিজ্ঞেস করলাম। না, বললেন ঈশ্বরী প্রসাদ। ছোট কুমার চিরকালই একটু আয়েসি প্রকৃতির। খেলাধুলা বা শিকার টিকারে তার ঝোঁক নেই। সে গান বাজনা নিয়ে থাকে। তাকে হান্টিং লজে যেতে হয় না কখনো। রাত্রে লক্ষ্মীবিলাস হোটেলে চাপাটি আর মুরগির মাংস খেয়ে খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে নিলাম। সেদিন ছিল পূর্ণিমা। আকাশে টুকরো টুকরো মেঘ দ্রুত ভেসে যাবার পথে মাঝে মাঝে চাঁদটাকে আড়াল করছে। 9:45 জিপ এসে গেল। আমি হান্টিং লজের উদ্দেশ্যে রওনা দিলাম। মিনিট খানেকের মধ্যেই শহর পিছনে ফেলে জিপ জঙ্গলের পথ ধরল। আর তার 10 মিনিট পরেই একটা দোতলা বাড়ির গাড়ি বারান্দার তলায় এসে জিপটা থামল। অর্থাৎ হান্টিং লজে এসে গেছি।
বুঝতে পারলাম বাড়ির পিছনের দিকে জমিটা ঢালু হয়ে জঙ্গলের দিকে নেমে গেছে। জিপের ড্রাইভার গুরমিত সিং বলল যে দরকার হলে সে সারা রাত থাকতে পারে। প্রস্তাবটা আমার ভালো লাগলো না। পরিবেশ যত নিরিবিলি হয়, ভূতের আবির্ভাবের সম্ভাবনা তত বেড়ে যায়। বললুম, তুমি এখন যাও, কাল ভোরে 6টায় এসে আমাকে নিয়ে যেও। জিপ চলে গেল। আমি চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখে নিলুম। একটা টিলার মাথাটা চেয়েছে সমতল করে তার উপর তৈরি হয়েছে হান্টিং লজটা। পাথরের তৈরি মোগলাই প্যাটার্নের বাড়ি, বয়স নাকি 150 বছর। 5 ধাপ সিঁড়ি উঠে সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে জানালা দিয়ে আসা ফিকে চাঁদের আলো দেখলাম কার্পেট বিছানো এক সুদৃশ্য বৈঠকখানা এসে পড়েছি। চারদিকে আসবাবপত্রে ছড়াছড়ি, দেয়ালে টাঙানো স্টাফ করা বাইসন হরিণ, বাঘ ভাল্লুকের মাথা। বৈঠকখানার পরে একটা চওড়া বারান্দা, তার ডান দিকে দোতলায় ওঠা সিঁড়ি। আন্দাজ করলুম সিঁড়ি দিয়ে উঠলেই খোলা ছাদে পৌঁছানো যাবে। সেখান থেকে বাড়ির পেছনের জঙ্গল দেখা যায়, আর সেখানেই বড় কুমারের মৃত্যু হয়েছিল। মুখের মতো টর্চটা সঙ্গে আনিনি। চাঁদের আলো আছে ঠিকই, কিন্তু সে আর সব জায়গায় প্রবেশ করে কি করে? তখন আমার চুরুট খাওয়া অভ্যাস। দেশলাইয়ের আলোতে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছলুম। যা ভেবেছিলাম তাই। একপাশে পশ্চিম দিকে খোলা ছাদ, তার নিচু পাঁচিলের ধারে গিয়ে দাঁড়ালেই সামনে ঢালু জমির ওপারে গভীর জঙ্গল শুরু হয়েছে। একবার মনে হলো যেন বাঘের ডাকও শুনতে পেলুম জঙ্গলের দিক থেকে। ছাদ ছাড়াও একটা বড় ঘর রয়েছে নিচের বৈঠকখানার ঠিক উপরে। এখানে একটা ফরস পাতা দেখে বুঝলাম যে শিকারী যদি ঘুম পায় তাই এ ব্যবস্থা। ঘরের দেয়ালে বড় বড় অয়েল পেন্টিং, তার বেশিরভাগই মনে হলো এই পরিবারের পূর্বপুরুষদের ছবি। ফরসের পাশে একটা আরাম কেদারা ছাড়া আরো কয়েকটা ছোট ছোট সোফা রয়েছে। আমি আরাম কেদারে বসে একটা চুরুট ধরলুম। পকেট থেকে নোটবই বার করে চেয়ারে হাতলে রাখলুম। শর্ট হ্যান্ড লেখার অভ্যাস আছে, দরকার হলে অন্ধকারে লিখতেও কোনো অসুবিধা হবে না। আরেকটা জিনিস আমার কাছে ছিল, সেটা হলো এক ফ্লাক্স ভর্তি গরম চা। নভেম্বর মাস, বেশ শীত। ফ্লাক্সের ঢাকনায় চা ঢেলে খেয়ে শরীরটাকে একটু গরম করে নিলুম। চিরপ্রচলিত ধারণা অনুযায়ী আমারও বিশ্বাস ছিল যে ভূতের আবির্ভাব যদি হয় তবে সেটা মাঝরাতে, অর্থাৎ 12টায়। বাইরে ক্রমে নিস্তব্ধ হয়ে আসছে। তার মধ্যে মাঝে মাঝে শেয়াল গোষ্ঠী কেয়া হুয়া হুয়া করে সরব হয়ে উঠছে। খবরের কাগজের আপিসে কাজ করে রাত জাগার অভ্যাস হয়ে গেছে, তবে এই পরিবেশ কেমন যেন ঝিম ধরা। তার উপরে দরজা জানালা দিয়ে আসা আবছা চাঁদের আলো ঘরটাকে কেমন যেন একটা স্বপ্নরাজ্যের চেহারা এনে দিয়েছে। তাই বোধ হয় ঘাটটা একবার নুয়ে পড়েছিল। এমন সময় একটা ব্যাপারে সজাগ হয়ে উঠলুম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ঘরে একটি নতুন ব্যক্তির আবির্ভাব ঘটেছে। আমি ছাদের দরজার দিকে দৃষ্টি ঘোরালাম। সমস্ত দরজা জুড়ে দাঁড়িয়ে রয়েছে একটি ছায়ামূর্তি। মূর্তি নিঃশব্দে প্রবেশ করে ধীরপদে এগিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়ালো। মুখ বোঝার উপায় নেই, আন্দাজে বোঝা যায় পরনে শিকারীর পোশাক। তোমার কি প্রয়োজন? ইংরেজিতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন এলো। আমি কি ধুমলগড়ের বড় কুমারের সঙ্গে কথা বলছি? হ্যাঁ। আবার সেই গম্ভীর কণ্ঠস্বর। বললাম, আমি আপনার সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছি। কি প্রয়োজনে? আমি একজন সাংবাদিক, আপনাকে 2-1টা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? প্রথম হলো, আপনি কেমন আছেন? উত্তর এলো, মৃত ব্যক্তির আত্মা কেমন আছে সেটা কোনো প্রশ্ন নয়। তাহলে দ্বিতীয় প্রশ্ন করছি। করুন। আপনার কি কোনো অতৃপ্ত বাসনা আছে যে কারণে আপনি হান্টিং লজ থেকে মুক্তি পাচ্ছেন না? মোটেই না। আমার আয়ু আমার জন্মের মুহূর্তে নির্ধারিত হয়ে গিয়েছিল। আমি জানতাম আমার মৃত্যু হবে 7 অগ্রহায়ণ, আমার 32 বছর বয়সে। আমি এই মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম।
এবং মৃত্যুর আগে আমার সব স্বাদ মিটিয়ে নিয়েছিলাম। অবশ্যই কিভাবে মরব সেটা আগে থেকে জানা ছিল না। বলা বাহুল্য, আমি সবকিছুই শর্ট হ্যান্ডে লিখে নিচ্ছি। এবার প্রশ্ন করলাম, আপনি তাহলে আত্মহত্যা করেননি? উত্তর এলো, না, আমার মৃত্যু হয় অকস্মাৎ আমার নিজের অসাবধানতা হেতু। আমি বন্দুক সাফ করছিলাম, কিন্তু সে বন্দুকে যে টোটা ছিল সেটা আমি। প্রেতাত্মার কথা হঠাৎ থেমে গেছে, কারণ তার কথা ছাপিয়ে আরেকটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেছে। মিথ্যা কথা। আমি তো এ আবার কার কণ্ঠস্বর? কোনো তৃতীয় ব্যক্তি এসে ঢুকলো ঘরে? আমার দৃষ্টি আবার দরজার দিকে ঘুরে গেছে। হ্যাঁ, দরজার মুখে দণ্ডায়মান আরেকটি মূর্তি। যদিও আমি নিজের সাহসের অনেক বড়াই করি, কিন্তু যখন দেখলাম এই দ্বিতীয় মূর্তিটি নিরেট নয়, এই পাঁজরের হাড়ের ফাঁক ফাঁক দিয়ে পেছনের আকাশ দেখা যাচ্ছে, তখন গলাটা যে একটু শুকিয়ে যায়নি তা বলবো না। আসলে আগন্তুক একটি নরকঙ্কাল, এবং আরো আশ্চর্য এই যে এই কঙ্কালের হাতে একটি বন্দুক। এবার কঙ্কাল ধীরে ধীরে এগিয়ে এলো প্রথম মূর্তির দিকে। এদিকে প্রথম মূর্তি যেন সভয়ে পিছিয়ে যেতে শুরু করেছে দেয়ালের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখছি এ ছায়াছবি। মিথ্যে কথা, আবার সজোরে বলে উঠল কঙ্কাল। আমার মৃত্যু আকস্মিক নয়, আমার অন্যমনস্কতার জন্য নয়। বন্দুক চালাতাম আমি 13 বছর বয়স থেকে। আমি অতটা অসাবধান হতে পারি না। আমার মন বলছে এ কঙ্কালে আসলে বড় কুমার প্রেতাত্মা। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনার মৃত্যু হয় কিভাবে? আমাকে খুন করা হয়েছিল, গর্জে উঠল কঙ্কাল। সম্পত্তির লোভে, সিংহাসনের লোভে। এই অন্যের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই বন্দী অবস্থা থেকে মুক্তি পাচ্ছিলাম না। আজ সেই মুক্তির সুযোগ এসেছে। আজ আমার হত্যার প্রতিশোধ আমি নিজেই নিচ্ছি। পুলিশ সন্দেহ করেছিল আমাকে খুন করা হয়েছে, কিন্তু টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করা হয়েছিল। এইসব পাপে শাস্তি দেওয়ার সুযোগ আজ এসেছে। ইষ্টর নাম জপ করো প্রতাপ, তোমার অন্তিমকাল উপস্থিত। প্রথম ছায়ামূর্তির ঘর থেকে বাইরে পালাবার চেষ্টা বিফল করে দিল বন্দুকের গর্জন। ফরাসের উপর লুটিয়ে পড়ল প্রথম ছায়ামূর্তির নিস্পন্দ দেহ। সঙ্গে সঙ্গে কঙ্কাল আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, সত্য ঘটনা প্রকাশ হলে আমি শান্তি পাব। আমার এই উপকার করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই কথাটা বলে বন্দুকধারী কঙ্কাল অদৃশ্য হয়ে গেল। আমি একটা দেশলাই জ্বালিয়ে ফরাসের কাছে গিয়ে ধরতেই প্রথম ছায়ামূর্তির রহস্য উদ্ঘাটিত হল। ইনি ছায়ামূর্তি নন, ইনি রক্ত মাংসের দেহ সম্পদ সদ্যমৃত ধুমলগড়ের রাজা প্রতাপ নারায়ণ, যিনি আজ থেকে 10 বছর আগে সম্পত্তি আর গদির লোভে নিজের দাদা আদিত্য নারায়ণকে খুন করে সেটাকে অপঘাত মৃত্যু বলে চালিয়েছিলেন। এই খুনের অবশ্যই তদন্ত হয়েছিল, এবং স্বভাবতই তাতে আমাকেও জড়িয়ে পড়তে হয়েছিল, কারণ আমি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি ছিল না প্রতাপ নারায়ণের সঙ্গে। অথচ যে অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছিল তার কোনো চিহ্ন নেই ত্রিসীমানায়। তাই শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়ে গেলাম। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আপনার পছন্দের গল্প শুনতে চাইলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।